আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ভোট গ্রহণ শুরু, কুমোকে সমর্থন ট্রাম্পের। আফগানিস্তান ইরাক আগ্রাসনের কারিগর সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির মৃত্যু। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন সৌদি যুবরাজ। ইসরায়েলকে ছাড়লে যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে ইরান। কারাবন্দী ফিলিস্তিনিদের নির্যাতন, ইসরায়েলি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী গ্রেপ্তার। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল 6টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, যা চলবে রাত 9টা পর্যন্ত। অবশ্য মেয়র নির্বাচনের আগাম ভোট গ্রহণ গত 25 অক্টোবর থেকে শুরু হয়ে 2 নভেম্বর শেষ হয়। প্রায় 7,35,000 ভোটার আগাম ভোট দিয়েছেন। এবারের নির্বাচনী লড়াইয়ে সবচেয়ে এগিয়ে আছেন 3 জন প্রার্থী: জোহরান মামদানি, অ্যান্ড্রু কুমো ও কার্টিস স্লিওয়া। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি ইতোমধ্যে তরুণ ভোটারদের মধ্যে পেয়েছেন সবচেয়ে বেশি জনপ্রিয়তা। মুসলিম অভিবাসী ও ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচিত মামদানির নির্বাচনী প্রচারের মূল লক্ষ্য নিউ ইয়র্ককে আরও সাশ্রয়ী করা। তার ইশতেহারের মধ্যে রয়েছে বাসা ভাড়া স্থগিত করা, সবার জন্য বিনামূল্যে শিশু পরিচর্যা সেবা ও কম খরচের গণপরিবহন সেবা চালু করা। ইতোমধ্যে মামদানি ওয়ার্কিং ফ্যামিলিজ পার্টিরও সমর্থন পেয়েছেন। অপরদিকে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন অ্যান্ড্রু কুমো। তিনি 2011 থেকে 21 সাল পর্যন্ত নিউ ইয়র্ক স্টেটের ডেমোক্রেটিক গভর্নর ছিলেন। রাজনৈতিক অভিজ্ঞতার কারণে বয়স্ক ভোটারদের মধ্যে জনপ্রিয়তা থাকতে পারে তার, কিন্তু সব জরিপে জোহরান মামদানি তার চেয়ে কমপক্ষে 10 পয়েন্টে এগিয়ে আছেন। এছাড়া মেয়র প্রার্থী হিসেবে এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া। এদিকে অ্যান্ড্রু কুমোকে প্রকাশ্যে সমর্থন দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, নিউ ইয়র্কবাসীদের কমিউনিস্টের পরিবর্তে অন্তত একজন খারাপ ডেমোক্রেটকে বেছে নেওয়া উচিত। ট্রাম্প এর আগে মামদানিকে কমিউনিস্ট আখ্যা দিয়ে একাধিকবার সমালোচনা করেন। বিলিয়নিয়ার ইলন মাস্কও কুমোর প্রতি সমর্থন জানান। শেষ নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে মামদানি নিউ ইয়র্কের ভোটারদের ইতিহাস তৈরির আহ্বান জানিয়েছেন। এদিকে আফগানিস্তান ইরাক আগ্রাসনে যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি 84 বছর বয়সে মারা গেছেন। তার পরিবারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে। চেনি 2001 থেকে 2009 সাল পর্যন্ত প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রশাসনে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। 2001 সালের 11 সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রের আফগানিস্তান ও ইরাক যুদ্ধ পরবর্তী নীতি নির্ধারণে তিনি ছিলেন ওয়াশিংটনের অন্যতম প্রভাবশালী ব্যক্তি। ওয়াশিংটনে প্রায় 4 দশক ব্যাপী কর্মজীবনে চেনি নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের আমলে সবচেয়ে কম বয়সে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হন। পরে ওয়াইওমিং অঙ্গরাজ্যের প্রতিনিধি হিসেবে কংগ্রেসের দায়িত্ব পালন করেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড রিগানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন। পরে তিনি প্রেসিডেন্ট জর্জ এইচ.ডব্লিউ. বুশের সময় প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং বুশের ছেলে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ. বুশের অধীনে 2 মেয়াদে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। 2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হামলার সময় প্রেসিডেন্ট ওয়াশিংটনের বাইরে থাকায় চেনি প্রথম পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। তার আত্মজীবনী বই ইন মাই টাইমে তিনি লিখেছেন, যখন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা হলো, আমি তাকে জানালাম যে পেন্টাগনে হামলা হয়েছে এবং তাকে ওয়াশিংটনে না ফেরার পরামর্শ দিলাম। শহরটি আক্রমণের মুখে আর হোয়াইট হাউস ছিল অন্যতম লক্ষ্য। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে আগামী 18 নভেম্বর হোয়াইট হাউসে দাপ্তরিক সফরে যাচ্ছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সোমবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। এই সফরটি এমন এক সময় হচ্ছে যখন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবকে আব্রাহাম চুক্তিতে যুক্ত হতে উৎসাহিত করছেন। 2020 সালে ট্রাম্প প্রশাসন সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কোর সঙ্গে এই চুক্তি সম্পন্ন করেছিল, যার মাধ্যমে দেশগুলো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করে। তবে ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় সৌদি আরব এখনও এই চুক্তিতে যুক্ত হতে দ্বিধায় রয়েছে। সম্প্রতি CBS এর 60 মিনিটস অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তিনি বিশ্বাস করেন সৌদি আরব শেষ পর্যন্ত আব্রাহাম চুক্তিতে যোগ দেবে। ট্রাম্প ও মোহাম্মদ বিন সালমানের বৈঠকে মার্কিন সৌদি প্রতিরক্ষা চুক্তি নিয়েও আলোচনা হতে পারে। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী 2 দেশ এমন একটি চুক্তি বিন সালমানের সফরের সময় স্বাক্ষরের আশা করছে। রয়টার্সকে ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ক্রাউন প্রিন্সের সফরে কিছু চুক্তি সই হওয়ার কথা রয়েছে, তবে এই বিষয়ে বিস্তারিত এখনও চূড়ান্ত হয়নি। অন্যদিকে নিজেদের নিরাপত্তা জোরদারে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক প্রতিশ্রুতি, আরও উন্নত মার্কিন অস্ত্রের দাবি জানিয়েছে সৌদি আরব। এদিকে ইসরায়েলকে ছাড়লেই শুধু যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করবে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এমন মন্তব্য করেছেন। গতকাল সোমবার তেহরানে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। খামেনি বলেন, যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ বন্ধ করে এবং ইসরায়েলকে দেয়া সমর্থন ত্যাগ না করে,
তবে তেহরান তাদের সঙ্গে কোনো সহযোগিতা করবে না। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেন, যদি তারা পুরোপুরি ইসরায়েলি শাসনকে সমর্থন করা বন্ধ করে, এখানকার সামরিক ঘাঁটি গুটিয়ে নেয় এবং এই অঞ্চলে হস্তক্ষেপ না করে, তাহলে সহযোগিতা নিয়ে ভাবা যেতে পারে। যুক্তরাষ্ট্রের ঔদ্ধত্যপূর্ণ স্বভাব আত্মসমর্পণ ছাড়া অন্য কিছুই মেনে নেয় না। 1979 সালের ইসলামী বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের তেহরান দূতাবাস দখলের বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই বিপ্লবে পশ্চিমা সমর্থিত তৎকালীন শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভি ক্ষমতাচ্যুত হন। খামেনি বলেন, যদি একটি দেশ শক্তিশালী হয়ে ওঠে এবং শত্রুরা বুঝতে পারে যে এই শক্তিশালী জাতির মুখোমুখি হয়ে তাদের লাভ নয় বরং ক্ষতি হবে, তাহলে সেই দেশ নিরাপদ থাকবে। এদিকে কারাবন্দী ফিলিস্তিনিদের নির্যাতনে ইন্ধন দেওয়ার অভিযোগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সাবেক শীর্ষ আইনজীবী ইফাত তোমেরকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গতকাল সোমবার ইসরায়েলের বাণিজ্য রাজধানী তেল আবিব থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইফাত তোমেরের পাশাপাশি আইডিএফের সাবেক আইনজীবী কর্নেল মাতাম সোলোমেশকেও একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল কান বিষয়টি নিশ্চিত করেছে। সম্প্রতি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও চিত্র ভাইরাল হয়েছে। সেই চিত্রে দেখা গেছে ইসরায়েলি বন্দিশালায় কারাবন্দী ফিলিস্তিনিদের নিষ্ঠুরভাবে আঘাত করছে ইসরায়েলি সেনারা। প্রাথমিক তদন্তে জানা গেছে 2024 সালে দক্ষিণ ইসরায়েলের সেদে তেইমেন সামরিক বন্দিশালায় ঘটেছিল এই ঘটনাটি। ইফাত ও মাতানের বিরুদ্ধে অভিযোগ, তারা এই ঘটনার তদন্তে বাধা দিয়েছিলেন এবং সামরিক কর্তৃপক্ষকে এ ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন। এছাড়া সেই ভিডিও যেন সংবাদ মাধ্যমের হাতে না পড়ে সেজন্য পদক্ষেপ নিয়েছিলেন তিনি। কিন্তু তারপরও ফাঁস হয়ে গেছে সেই ভিডিও। মূলত এ কারণেই গ্রেপ্তার করা হয়েছে তাকে। গ্রেপ্তারের পর তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের হেফাজতে নেয়ার আবেদন করে ইসরায়েলি পুলিশ। আবেদনের পর শুনানি শেষে আদালত 3 দিনের হেফাজত মঞ্জুর করেন। 2021 সালে আইডিএফের শীর্ষ আইনজীবী হন ইফাত তোমের। সেদে তেইমেন বন্দিশালায় ফিলিস্তিনি বন্দীদের ওপর নির্যাতনের ভিডিও প্রকাশিত হওয়ার পর দেশের অভ্যন্তরে ও বহির্বিশ্বে ব্যাপক সমালোচনা শুরু হওয়ার পর গত শুক্রবার পদত্যাগ করেন তিনি। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।